হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে বলেছিলাম আমি সুপ্রিম কোর্ট নিয়ে একটা স্পেশাল সেশন করাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে তোমরা দেখো। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এবং এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে সুপ্রিম কোর্ট রিলেটেড এভরিথিংস। স্টার্ট করার আগে আমি সবাইকে যারা যারা নতুন রয়েছে তাদেরকে একবার রেগুলার ক্লাসের রুটিনটা বলে দেবো। আজকে তোমাদের সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়েছে নলেজ অ্যাকাউন্টে। 7টার সময় স্ট্র্যাটেজিকেতে আজকে তোমাদের আমি করিয়েছি বিভিন্ন দেশের তৃণভূমির নাম কে স্টাডি চ্যানেলে। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাসও হয়েছে নলেজ অ্যাকাউন্টে। এটা 10টার সময় হবার কথা ছিল, একটু পাবলিশ হতে দেরি হয়েছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা বা সুপ্রিম কোর্ট রিলেটেড ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো তোমাদের সাথে আলোচনা করার আছে নলেজ অ্যাকাউন্টেই হবে এটা। 11টার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ কে স্টাডিতে। 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে স্টাডিতে লাইভ। আর 7টার সময় তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার রয়েছে নলেজ অ্যাকাউন্টে। তো এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই সমস্ত ক্লাসের লিঙ্ক পাবে। দেখো, এই সুপ্রিম কোর্টের আগে নাম ছিল ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত, বা ইংরাজিতে যদি বলি ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। 1937 থেকে 1950 পর্যন্ত এই নামেই পরিচিত ছিল আমাদের সুপ্রিম কোর্ট। সংবিধানের 124 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আর সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 28শে জানুয়ারি। 124-এর 1 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে? সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন সেটা নির্ধারণ করবে পার্লামেন্ট, মানে সংসদ। বর্তমানে সুপ্রিম কোর্টে সর্বাধিক বিচারপতির সংখ্যা 34, 33 জন অন্যান্য বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট এর নাম্বার অফ জাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী এটা করা হয়েছিল। এই সংখ্যাটা এর আগে ছিল 31, সেটা থেকে বাড়িয়ে 34 করা হয়েছে। সেটা সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 দ্বারা করা হয়েছিল। প্রথম প্রধান বিচারপতি আমাদের কে ছিলেন? হরিলাল জেকিসুন্দাস কানিয়া। এই যে কানিয়া আমরা শর্টে বলি, ইনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার সময় একজন প্রধান বিচারপতি এবং 7 জন অন্যান্য বিচারপতি ছিলেন যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রতীক যেটা, এটা মৌর্য সম্রাট অশোকের অশোক স্তম্ভ, যেটা আমাদের লায়ন ক্যাপিটাল, সেখান থেকে গৃহীত হয়েছে। আর সুপ্রিম কোর্টের নীতিবাক্য বা মোটো কি? যত ধর্ম তত জয়া। এটা সংস্কৃত, এর বাংলা করলে হয় যেখানে ধর্ম বা ন্যায় আছে সেখানেই বিজয় সম্ভব। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা লেখা রয়েছে 124-এর 3 নম্বর আর্টিকেলে, যেখানে ভারতের নাগরিকত্ব থাকতে হবে একজনকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে গেলে বা বিচারপতি হতে গেলে। কোনো একটা অঙ্গরাজ্যের হাইকোর্ট বা ওই ধরনের কোনো আদালতে 5 বছর বিচারপতি হিসাবে কাজ করেছেন এরকম হতে হবে, অথবা কোনো অঙ্গরাজ্যের হাইকোর্ট বা ওই ধরনের কোনো আদালতে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন এরকম হতে হবে, অথবা রাষ্ট্রপতির মতে তাকে বিশিষ্ট কোনো একজন ব্যক্তি হতে হবে, তাহলেই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। সংবিধানের 124-এর 4 নম্বর আর্টিকেলে অনুসারে সংসদের উভয় কক্ষের মোট সদস্যর সংখ্যার অধিকাংশ এবং কক্ষে উপস্থিত, উভয় কক্ষ মানে লোকসভা আর রাজ্যসভার কথা বলা হচ্ছে তোমাদের, তো কক্ষে উপস্থিত ভোটদানকারী সদস্য যারা ভোট দেবে তাদের 2/3 অংশ সদস্য দ্বারা সমর্পিত একটা প্রস্তাব পাশ করা হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। সুপ্রিম কোর্টের হচ্ছে আমাদের সংবিধানের ব্যাখ্যাকার। সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত রায় দেশের সমস্ত আদালত মানতে বাধ্য। দেশের সর্বোচ্চ আপিল আদালত এটা, সুপ্রিম কোর্ট যা রায় দিয়ে দেবে তার উপরে আর কোনো আদালত কিছু করতে পারে না। সংবিধানের পার্ট 5 মানে চ্যাপ্টার 4 এর পার্ট 5-এ, চ্যাপ্টার 4 পার্ট 5, এইটাতে কেন্দ্রীয় বিচার ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি যদি আমরা দেখি ছিলেন কে?
বিচারপতি ফতিমা বিবি, ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কমল নারায়ণ সিং, ইনি ছিলেন সবচেয়ে কম সময়ের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কমল নারায়ণ সিং। এবং 16তম প্রধান বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়, অর্থাৎ আমাদের বর্তমান যিনি বিচারপতি রয়েছেন ডিওয়াই চন্দ্রচূড় তার বাবা, ইনি ছিলেন 16তম প্রধান বিচারপতি যিনি সবচেয়ে বেশি সময় ধরে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন। সংবিধানের 32 নম্বর আর্টিকেল অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। 5 ধরনের লেখগুলো আমরা একবার চট করে দেখে নেব খুব সংক্ষেপে। প্রথম হচ্ছে হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। এটাতে কি হয়, বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তিকে আটক করে রাখা যায় না। আইনিভাবে কোনো ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে কিনা তা জানার উদ্দেশ্যে এই লেখ জারি করা হয়। ব্যক্তিকে সশরীরে আদালতে হাজিরা দিতে হয়। আইনিভাবে বন্দি যদি না হয় সেই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ। এই লেখ জারি করে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মীকে নিজের দায়িত্ব পালন করার আদেশ দিতে পারেন। তারপরে রয়েছে প্রহিবিশন বা প্রতিষেধ। এই লেখ জারির মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের এলাকা বা এখতিয়ারের মধ্যে থাকতে বাধ্য করে। তারপর সার্টিওরারি বা উৎপ্রেষণ। এই লেখ জারির মাধ্যমে নিম্ন আদালতে বিচারাধীন কোনো মামলার কার্যবিবরণীর নথি উচ্চ আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। আর কো ওয়ারেন্টো বা অধিকার পৃচ্ছা, এটা এক ধরনের নিষেধাজ্ঞাপত্র বা ইনজাংশন। রাজ্য সরকারের অধীনে কোনো পদের জন্য কোনো ব্যক্তির বৈধ যোগ্যতা আছে কিনা সেটা দেখার জন্য আদালত এই লেখ জারি করে। সুপ্রিম কোর্ট এর কার্যাবলী যদি আমরা দেখি, এর প্রধান কয়েকটা এলাকা রয়েছে। এক হচ্ছে মূল এলাকা, যেটাকে আমরা ইংরাজিতে বলি অরিজিনাল জুরিসডিকশন, 131 নম্বর আর্টিকেলে রয়েছে। আপিল এলাকা, অ্যাপেলেট জুরিসডিকশন, 132 থেকে 34 নম্বর আর্টিকেলে রয়েছে। পরামর্শদান এলাকা বা অ্যাডভাইজারি জুরিসডিকশন, 143 নম্বর আর্টিকেলে রয়েছে। নির্দেশ, আদেশ বা লেখ জারির ক্ষমতা, জুরিসডিকশন টু ইস্যু ডিরেকশনস, অর্ডারস অর রিটস, 139 নম্বর আর্টিকেলে রয়েছে। সুপ্রিম কোর্ট 129 নম্বর আর্টিকেল অনুযায়ী অভিলেখ আদালতে প্রমাণ রাখার লক্ষ্যে আদালতের রায় এবং অন্যান্য কার্যাবলী নথিভুক্ত করে রাখা, মানে কোর্ট অব রেকর্ডস হিসাবে কাজ করে। সুপ্রিম কোর্ট আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্টের জন্য দণ্ড দিতে পারে। সুপ্রিম কোর্ট তার নিজের রায় পর্যালোচনা করতে 137 নম্বর অনুচ্ছেদ, এটা তার নিজের রায় পর্যালোচনা করতে পারে, এটা 137 নম্বর অনুচ্ছেদে রয়েছে। আদালত অবমাননা, এটাও ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, কন্টেম্পট অফ কোর্ট। দেখো, সংবিধানের 129 এবং 142 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট কোনো আদালত অবমাননার জন্য সুপ্রিম কোর্ট অবমাননার জন্য দণ্ড প্রদান করতে পারে। কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 অনুসারে আদালত অবমাননা 2 ধরনের হয়। এক, দেওয়ানি অবমাননা, যখন আদালতের আদেশ ইচ্ছাকৃত অবমাননা, মানে ইচ্ছাকৃত অবমাননা করা হয়। অবমাননা মানে না মানা। তখন কিংবা ধরো আদালতে দেওয়া কোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করা হয়, সেটাকে আমরা দেওয়ানি অবমাননা বলি। আর একটা হচ্ছে ফৌজদারি অবমাননা, এটা 3 ধরনের হয়। মৌখিকভাবে, লিখিতভাবে, ইঙ্গিতের মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে কোনো আদালতের কর্তৃত্বকে কলঙ্কিত করা বা কলঙ্কিত করার চেষ্টা করা, অথবা কর্তৃত্বকে খাটো করা বা খাটো করার চেষ্টা করা। সেকেন্ড, আদালতের কাজে হস্তক্ষেপ করা বা অনিষ্ট করার প্রচেষ্টা। আর বিচার ব্যবস্থার পরিচালনায় হস্তক্ষেপ করা বা বাধা সৃষ্টি করা। এই 3 প্রকার ফৌজদারি অবমাননার জন্য। শাস্তি, আদালত অবমাননার জন্য সর্বাধিক 6 মাসের কারাদণ্ড বা 2000 টাকা জরিমানা, অথবা দুটোই হয়ে থাকে এই অবমাননাগুলোর জন্য। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মামলাতেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 368 নম্বর অনুচ্ছেদ অনুসারে পার্লামেন্টের সমগ্র সংবিধান সংশোধনের অধিকার রয়েছে, কিন্তু
পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে পারবে না। বেসিক স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারটাকে অপরিবর্তিত রেখে 368 নম্বর আর্টিকেল অনুযায়ী আমাদের সংবিধান সংশোধন করা যেতে পারে। সংবিধানের 71 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিরোধ যদি কিছু হয় সেক্ষেত্রে এটাও সুপ্রিম কোর্ট মীমাংসা করে থাকে। 13 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এবং অন্যান্য বিচারপতি যারা রয়েছেন তাদের মাসিক বেতন যথাক্রমে 2.8 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকা, অর্থাৎ প্রধান বিচারপতির 2.8 লাখ টাকা আর অন্যান্য বিচারপতিদের 2.5 লাখ টাকা। এছাড়াও তারা অবসরকালীন পেনশন, অন্যান্য ভাতা এবং বিনা খরচে সরকারি আবাসনে বসবাসের সুযোগ পান। সংবিধানের 125 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আইন প্রণয়নের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন নির্দিষ্ট করে, যেটা সংবিধানের 2য় তফসিলে উল্লেখিত রয়েছে। এরপরে আমরা কিছু এমসিকিউ দেখে নেব। যারা ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, এসএসসি পরীক্ষা দিচ্ছ বা দাও তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে দেখে রাখো। পিআইএল বা জনস্বার্থবাহী মামলার ফলে কি হয়? জনস্বার্থবাহী মামলার ফলে বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। পিআইএল বা জনস্বার্থ মামলা কি দেখো, এই পুরো নাম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল। ভারতের জনস্বার্থ মামলা 1980-র দশকে চালু হয়। তারপরে সংবিধানের 22 নম্বর ধারা কোনটা সুনিশ্চিত করে? গ্রেপ্তার ও আটক সংক্রান্ত নিয়মবিধি। যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে 22-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। 22-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী গ্রেপ্তার করা ব্যক্তিকে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করতে দিতে হবে। আর 22-এর 2 নম্বর আর্টিকেল অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার কার আছে? 1 রাষ্ট্রপতি, 2 সংসদ, সুপ্রিম কোর্ট না স্পিকারের? একটু আগেই আমরা দেখলাম সুপ্রিম কোর্টের রয়েছে। সুপ্রিম কোর্টকে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অর্পণ করা হয়েছে এবং এটি সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী। ভারতের সংবিধানের 13 নম্বর আর্টিকেলের অধীনে সুপ্রিম কোর্টকে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় পর্যালোচনার দ্বারা সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষা করতে পারে এবং সাংবিধানিক বিধান লঙ্ঘনকারী আইন বাতিল করতে পারে। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? 32 নম্বর ধারা অনুযায়ী। পার্ট 3-তে উল্লেখিত কোনো অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের অধীনে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। 32 নম্বর অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে 32 নম্বর আর্টিকেলে। এটা একটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের? এটাও কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেরই রয়েছে। কোনো ব্যক্তি যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সুপ্রিম কোর্টের 32 নম্বর আর্টিকেল আর হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল অনুযায়ী সেই অধিকার বলবৎ করতে পারে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও কতজন বিচারপতি থাকেন? 33 জন বিচারপতি থাকেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও। কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করে যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? কেশবানন্দ ভারতী মামলায় 1973 সালে যেটা হয়েছিল। এই মামলাতেই সর্বপ্রথম সুপ্রিম কোর্ট মূল কাঠামো তত্ত্ব বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন উপস্থাপন করেছিল। কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 72 নম্বর আর্টিকেলের অধীনে রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা, কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা হ্রাস বা বাতিল বা স্থগিত করতে পারেন। ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? ভারতের প্রধান বিচারপতি 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। সংবিধানের 124-এর 2 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি আর সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন।
কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে? সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্বতে। কেন্দ্রীয় সরকার আর রাজ্য আইনসভার মধ্যে সংবিধান প্রদত্ত ক্ষমতা বা আইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিষয়টিকে বিচার আর উক্ত বিষয়টিতে রায়দানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধান প্রদান করেছে কোন জিনিসটা? অরিজিনাল জুরিসডিকশন। সুপ্রিম কোর্টের অধিকার আছে কোনো বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার যদি রাষ্ট্রপতি নিজে সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে বলেন। রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের 143 নম্বর আর্টিকেল অনুযায়ী আইন বা কোনো তথ্য নিয়ে জটিলতার প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। সুপ্রিম কোর্টের দেওয়া পরামর্শ রাষ্ট্রপতি মানতে বাধ্য নন। সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কারা কারা? যথাক্রমে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল। 124-এর 6 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের আর 219 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান। 1985 সালে দিল্লিতে বিচার ব্যবস্থার সংস্কার সাধনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সম্মেলনে কে লোক আদালত গঠনের প্রস্তাব দেন? PN ভগবতী। লোক আদালত, দেখো, সাধারণ আদালত ছাড়া বিবাদ নিষ্পত্তি করার জন্য একটা বিকল্প ব্যবস্থা হচ্ছে লোক আদালত। আর 1982 সালে ভারতের গুজরাটের জুনাগড় জেলার উনা শহরে প্রথম লোক আদালত স্থাপন করা হয়েছিল। নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা হ্রাসের সংসদীয় প্রয়াস গৃহীত হয়েছিল? 24তম। নিচের কোন বিষয়টি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট উভয়েরই এখতিয়ারভুক্ত? মৌলিক অধিকার সংরক্ষণ। ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে DY চন্দ্রচূড়। ইনি ভারতের 50তম বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। নিম্নলিখিত কোন আইনের দ্বারা ভারতে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। 1774 সালে রেগুলেটিং অ্যাক্ট 1773-এর অধীনে কলকাতার ফোর্ট উইলিয়ামে একজন প্রধান বিচারপতি আর 3 জন অন্যান্য বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন নির্ধারণ করে কে? পার্লামেন্ট। নিম্নলিখিত কোন বিষয়টি সুপ্রিম কোর্টের রায়দানের ক্ষেত্রে সঠিক? এটা নিজের রায়কে পরিবর্তন করতে পারে। সংবিধানের 137 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতীয় ভূখণ্ডের মধ্যে শুধুমাত্র সুপ্রিম কোর্ট তার নিজের দেওয়া পূর্ববর্তী রায়কে পরিবর্তন করতে পারে, তাই সুপ্রিম কোর্টকে সেলফ কারেক্টিং বডি বলা হয়। ভারতীয় সংবিধানের জিম্মাদার বা কাস্টোডিয়ান কে? সুপ্রিম কোর্ট। কোন মামলাকে ভারতের যে কোনো জায়গায় স্থানান্তর করার অধিকার আছে কার? কোন মামলাকে ভারতের যে কোনো জায়গায় স্থানান্তর করার অধিকার কার আছে? সুপ্রিম কোর্টের রয়েছে। সুপ্রিম কোর্টকে একটি রাজ্যের হাইকোর্ট থেকে অন্য রাজ্যের হাইকোর্টে বা অধস্তন আদালত থেকে অন্য রাজ্যের হাইকোর্টে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা সরাসরি স্থানান্তর করার ক্ষমতা দেওয়া হয়েছে। হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যাখ্যা কি? কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার ওপরে? সংসদ। ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধান অস্থায়ী অ্যাডহক বিচারপতি নিয়োগের বিধান রয়েছে কার ওপরে? সুপ্রিম কোর্ট। 127 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করতে পারেন।
নিম্নলিখিত প্রধান বিচারপতিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবেও কাজ করেছেন? এম হৃদয়াতুল্লাহ। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এম এস ফতিমা বিবি। বিচারপতি ফতিমা বিবি 1989 সালে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হন। 1992 সালে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পরে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিযুক্ত হয়েছিলেন। সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ বা আদেশপত্র বা রিটস জারি করতে পারে? 5 রকমের। কোনো ব্যক্তির কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে 32 নম্বর আর্টিকেলের অধীনে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের জন্য 5 ধরনের লেখ জারি করেন এবং 226 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করে। রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধগুলি দায়ের এবং নিষ্পত্তি করা হয় কোথায়? সুপ্রিম কোর্টে। সংবিধানের 71 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কিত বিরোধ মীমাংসা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এলাকা বা এখতিয়ার বড় করা যেতে পারে কোথায়? মানে বড় করা হয় আইনের দ্বারা সংসদ। সুপ্রিম কোর্টের রাষ্ট্রের সর্বোচ্চ বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। সংবিধান দ্বারা নির্ধারিত এখতিয়ার ছাড়া সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের মাধ্যমে সুপ্রিম কোর্টের এখতিয়ার বড় করতে পারে। সুপ্রিম কোর্টের এলাকা বা এখতিয়ার বড় করা যেতে পারে আইনের দ্বারা সংসদে। সংবিধানের 138 নম্বর অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়নের মাধ্যমে সুপ্রিম কোর্টকে অতিরিক্ত এখতিয়ার প্রদানের ক্ষমতা রয়েছে সংসদের। কোন অনুচ্ছেদে বলা আছে যে সুপ্রিম কোর্ট প্রদত্ত নির্দেশ ভারতের সমস্ত আদালতের মেনে চলা উচিত? সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ দেবে ভারতের সমস্ত আদালত সেটা মেনে চলবে। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 141 নম্বর আর্টিকেলে। স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কত সালে? 1950 সালে। স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল জেকি সুন্দর কানিয়া প্রথম প্রধান বিচারপতি ছিলেন ইনি। তো দেখো তোমাদের এই টপিকটাতে আশা করি সুপ্রিম কোর্ট রিলেটেড সবকিছু জিনিস কভার হয়েছে। তোমাদের এর পরের ক্লাস আজকে নলেজ অ্যাকাউন্টে রয়েছে 7টার সময় WBP জিকে বুস্টার লাইভ ক্লাস। তার আগেও তোমরা 11টা আর 6টার সময় এই দুটো লাইভ ক্লাস করতে পারবে, যেগুলো লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আর আমাদের WBP বা কেপির যে ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন ব্যাচে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ধরে ধরে ক্লাস তোমাদের কনসেপচুয়াল এখানে পরিবর্তন ব্যাচে রয়েছে। তার সাথে সাথে তোমরা প্রত্যেকটা ক্লাসের শেষে সেই ক্লাসের MCQ গুলো তোমরা PDF হিসেবে কালেক্ট করতে পারবে। আর তার সাথে সাথে তোমরা অনলাইনে টেস্ট পোর্টালে প্রত্যেকটা চ্যাপ্টারের MCQ গুলো প্র্যাকটিসও করতে পারবে। তার সাথে সাথে WBP আর কেপির ফুল লেন্থ টেস্ট তোমরা এই পরিবর্তন ব্যাচে কিন্তু পাবে। তো এটার জন্য তোমাদের স্পেশাল অফার WBP24 কুপন কোডটা ইউজ করলে 880-তে মাত্র তোমরা এটাতে জয়েন করতে পারবে আজকে। এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়াও তোমাদের কাছে WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ যেটা চলছে, এখানেও তোমাদের আজকে স্পেশাল অফার 980 রয়েছে PSC23 কুপন কোডটা ইউজ করলে। তো যদি তোমরা এটাতে জয়েন করতে চাও 1 সপ্তাহের মধ্যে, আমি ওই জন্য প্রতিদিনই তোমাদের বলছি 1 সপ্তাহের মধ্যে জয়েন করে নাও, কেননা মেনের ক্লাস তোমাদের স্টার্ট হলে এটার কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে। ঠিক আছে? তো জয়েন হতে চাইলে 1 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু এটাতে জয়েন করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক। হ্যাভ এ গ্রেট ডে।